যে বিষয়ে আজকে একটা বড় মিটিং হয়েছে। মিটিংয়ে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস মিটিংকে সভাপতিত্ব করেন। সেখানে কয়েকজন বেশ কিছু অ্যাডভাইজার ছিলেন, সিনিয়র সেক্রেটারিরা ছিলেন এবং সংশ্লিষ্ট যেগুলো এজেন্সি এবং ডিপার্টমেন্ট তাদের প্রধানরা ছিলেন। তো যারা উপস্থিত ছিলেন তার মধ্যে ডক্টর সালেউদ্দিন আহমেদ, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, কৃষি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আপনি জানেন যে উনি এই বিষয়টা দেখভাল করছেন। মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ। তো মিটিংয়ের শুরুতেই প্রফেসর ইউনুস একটি ইন্ট্রোডাক্টরি ভাষণ দেন। ভাষণের উপজীব্যটা আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনি এটা করতে পারেন। উপদেষ্টা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। উনি আসলে আজকে পুরো মিটিংটায় স্বনির্ভরতার উপরে জোর দিয়েছেন যে আমাদের যেই ডেডলাইনই থাকুক না কেন আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে। আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি, আমাদের জন্য কোনো ধরনের কোনো দাসত্ব না নিতে হয়। আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই। এই জন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা কঠিন হলেও এ কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ। এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্য, সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি আর সুযোগ আমাদের আছে, এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না। ওনার ছিল এটা বক্তব্য। তো মিটিংয়ে অনেকগুলো বিষয়ে আলাপ হয়, যে মানে আমাদের যে প্রস্তুতি কী সেগুলো আমরা আপনাদেরকে কিছু জিনিস আমরা আপনাদেরকে শেয়ারও করব। তো আমি যেগুলো বিষয়ে খুব আলোচনা হয়েছে তার একটা আমি অ্যাসেসমেন্ট দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে মিটিংয়ে তিনজন বিজনেস প্রতিনিধি কথা বলেন। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের হয়ে আব্দুল মুক্তাদির, বিজিএমির প্রধান মাহমুদ হাসান খান এবং ঢাকা চেম্বারের যিনি প্রধান, আপনি জানেন যে ঢাকা চেম্বার এসএমইদের নিয়ে কাজ করে, ঢাকা চেম্বারের প্রধান তাসকিন আহমেদ কথা বলেন। তো এইখানে মিটিংয়ে বলা হয় যে অনেকগুলো বিষয় এসছে। ইম্পোর্ট পলিসির কথা বলা হয়েছে। ইম্পোর্ট পলিসির ক্ষেত্রে জানানো হয় যে খুব শীঘ্রই ইম্পোর্ট পলিসি 2026 থেকে 2028 এটা ইম্পোর্ট পলিসি এটা ডিক্লেয়ার করা হবে, এটা ড্রাফট করা হবে। আর ভিসার বিষয়টা এসছে। ভিসার বিষয়ে চিফ অ্যাডভাইজার জোর দিয়ে বলেছেন যে আমরা ভিসা বিষয়টা, যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং এই জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই, তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন ফরেন মিনিস্ট্রিকে। এক্সপার্টের আলোকে, যাতে আপনারা জানেন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি মানে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রম বাজার তৈরি হচ্ছে। ওইখানে এই নিউ ইয়র্ক সফরে চিফ অ্যাডভাইজার কসোভোর প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রেসিডেন্ট এবং কসোভোর প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং তারা দুইটা কান্ট্রি বাংলাদেশ থেকে তারা শ্রমশক্তি নিতে চাচ্ছেন। তো তাদের ওইখানে যাতে ভিসার যে জটিলতা সেটা যেন না থাকে, কেননা ইস্ট ইউরোপিয়ান যেগুলো ন্যাশন আছে তাদের কারোরই আসলে বাংলাদেশে কোনো এম্বাসি নাই। তো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের
বাংলাদেশিদেরকে নিউ দিল্লিতে যে তার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। তো সেই বিষয়টা বারবার এসছে যে কীভাবে আমরা ভিসা জটিলতা থেকে উত্তরণ করতে পারি। আর এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এই বিষয়ে ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে কাজ করছে এবং সামনে এটা নিয়ে আরও সমন্বিত উদ্যোগ নেবেন। এডিবির সাথে ক্যাপাসিটি, এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথাবার্তা বলা হয়েছে। আপনারা জানেন যে আমরা অনেকগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছি। জাপানের সাথে আমাদের কথা হচ্ছে, সাউথ কোরিয়ার সাথে কথা হচ্ছে, সিঙ্গাপুরের সাথে কথা হচ্ছে, ইউনাইটেড আরব আমিরাতের সাথে কথা হচ্ছে, অনেকগুলো দেশের সাথে আমাদের এই আলোচনাগুলো হচ্ছে, মালয়েশিয়ার সাথে হচ্ছে। তো সেই আলোচনার আলোকে আমাদের এই যে ট্রেড নেগোসিয়েশনের জন্য আমাদের একটা নেগোসিয়েশনের জন্য একটা টিম করা হয়েছে। কিন্তু এইটার জন্য যেটা দরকার যে আরও আমাদের এই ক্যাপাসিটি দরকার। এই ক্যাপাসিটির জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির সাথে আমরা কথা বলছি এবং তারা আমাদেরকে, আমরা আশা করছি যে তারা এই বিষয়ে আমাদেরকে হেল্প করবে। আর একটা হচ্ছে আইসিটি। আপনি জানেন আইসিটিতে প্রচুর জব তৈরি হচ্ছে, যদিও অনেক সময় এই জবগুলো দৃশ্যমান না। এই জবগুলোর জন্য যেটা ছিল আগে যে আইসিটিতে 6% ইনসেন্টিভ দেওয়া হতো, এখন আজকের মিটিংয়ে বলা হয়েছে যে 6% ইনসেন্টিভ কিছু কিছু যেগুলো আছে যে পুরনো বা লেগাসি সেক্টর, সেগুলো ইনসেন্টিভ কমিয়ে এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড এআইয়ের জোয়ার চলছে এবং এআই নিয়েই কাজগুলো বেশি হচ্ছে, তো এআইয়ের যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেন্টিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে আর কি, সেই বিষয়েও আলাপ হয়েছে। আমি আর এই বিষয়ে একটা খুব শীঘ্রই চিফ অ্যাডভাইজার রোড ম্যাপ দেওয়ার কথা বলেছেন খুব দ্রুত, যাতে এই সেক্টরে অনেক জব তৈরি হয় এবং এই সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি হয়। বিজিএমই এর প্রতিনিধি এই মিটিংয়ে ম্যানমেড ফাইবারের উপরে জোর দিয়েছেন। উনি বলেছেন যে ম্যানমেড ফাইবারের যে আমরা যদি ফ্যাক্টরি করতে চাই, ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইটা লাগবেই। তো ওনারা কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইয়ের জন্য যেটা এনার্জি সিকিউরিটি এনশিওর করার জন্য রিগ্যাসিফিকেশন ইউনিটের কাজটা খুব দ্রুত করতে বলেছেন। আপনি জানেন যে আমরা বিদেশের থেকে প্রচুর গ্যাস এলএনজি আনি, এলএনজি এনে এটাকে রিগ্যাসিফিকেশন করতে হয় এফএসআরুর মাধ্যমে এটা করা হয়। তো এটা আরও আরেকটা আমাদের হয়তো ল্যান্ড বেস টার্মিনাল লাগবে, রিগ্যাসিফিকেশন টার্মিনাল লাগবে, সেটা করার জন্য ওনারা বলেছেন। এনপিএল এর কথা এসছে এবং ওনারা বলেছেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি এখন তা খুব সোলার প্যানেল লাগাচ্ছে এবং সোলার প্যানেলের কারণে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এখন ইভেন বিদ্যুতের কষ্ট কমে এসছে। আর আব্দুল মুক্তাদির বাংলাদেশি স্কিল জনশক্তি তৈরি করার কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা অনেক বিষয়েই অনেক সক্ষমতা অর্জন করেছি ফার্মাসিউটিক্যাল সেক্টরে, বায়োইথিক্সে, বায়োরিঅ্যাক্টর বানানোতে, এবং কিছু কিছু কম্পাউন্ড, কিছু কিছু মলিকুল তৈরি করার জন্য ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা অনেক এগিয়েছি। কিন্তু উনি নিজেও বলেছেন যে আমাদের খুব দ্রুত একটা রিগ্যাসিফিকেশন ইউনিট করতে হবে, যাতে এলএনজি আমরা বাইরে থেকে এনে এবং খুব দ্রুত যেটা আমাদের যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে এপিআই করতে চাচ্ছেন। আপনি জানেন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট হলো যেগুলো আমরা ওষুধ খাই, সেগুলোর হচ্ছে র মেটেরিয়াল। এটা বানানোর জন্য একটা পার্ক করা হয়েছিল, কিন্তু সেই পার্কে এখনও আশাতীত কোনো ইনভেস্টমেন্ট আসে নাই। আব্দুল মুক্তাদির বলেছেন যে এই ইনভেস্টমেন্টটা আসবে যদি আমরা স্টেডি এবং খুব স্মুথ সাপ্লাই অফ গ্যাস, আমরা গ্যাসের সাপ্লাইটা আমরা যেন ইনশিওর করতে পারি। আর উনি হাই স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক এডুকেশনের কথা বলেছেন। উনি বলছেন যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো অনেক বেশি বিবিএ তৈরি করছে, যেটার আসলে মার্কেটে একটা ওভার সাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমাদের
সত্যিকারের দরকার, খুব সায়েন্স এডুকেটেড আমাদের গ্র্যাজুয়েটস দরকার। লোন নিয়ে আপনারা জানেন যে বেশ কথা হচ্ছে যে অনেক এখন নন পারফর্মিং লোনের মাত্রা হচ্ছে এখন 24% মতো, এবং এটা আমাদের অনেক এই পুরো কারণটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যে যেই ধরনের লার্জ স্কেলের চুরি হয়েছে এবং পুরো ব্যাংকগুলোকে যেভাবে খালি করে দেওয়া হয়েছে, সেই কারণে এটা এনপিএল বেড়েছে। আর এনপিএল বাড়ার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের হেলথকে এখনো আমরা রিস্টোর করতে পারিনি, বা এটা নিয়ে কাজ হচ্ছে। তো উনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা আশাতীত সাফল্য পেয়েছি। রিজার্ভের পরিমাণ এখন 5 মাসের আমাদের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে। ইনফ্লেশন 12.5 থেকে 8.3 নেমে এসেছে। আর গত 1-2 মাসে রিজার্ভ ইনফ্লেশনটা আসলে 7% নেমে আসতো, কিন্তু নেমে আসতে পারেনি। অনেকটা কারণ হচ্ছে যে চালের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল, বা চালের দাম আবার একটু কমা শুরু হয়েছে। আমরা আশা করছি যে ইনফ্লেশন সামনের দিনগুলোতে আরো কমবে। আর উনি বলেছেন যে এনপিএল বাড়ছে লেগাসি ইস্যুর কারণে। এগেন শেখ হাসিনার আমলে যেই বড় ধরনের চুরি হয়েছিল, সেটার বিলিয়নস অফ ডলার যেভাবে ব্যাংকগুলোর থেকে লুটপাট হয়েছে, সেই কারণে। উনি বলেছেন যে টার্গেট হচ্ছে যে এনপিএল এখন 24 আছে, এটাকে নিয়ে আসা 4 থেকে 5%। আর উনি বলেছেন যে ইসলামী ব্যাংকগুলোকে 5টি একীভূত হচ্ছে, আর 9টি এনবিএফআই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেগুলোকে অনেকে লিজিং কোম্পানি বলেন, তাদেরকে অবসায়ন করা হবে। অবসায়ন তো আপনারা জানেন। আর উনি বলছেন যে স্টার্ট আপের জন্য 900 কোটি টাকার একটা ব্যাংকগুলোর থেকে 900 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তৈরি করা হচ্ছে, এবং সেখানে বাংলাদেশ ব্যাংকও আরও 600 কোটি টাকা দিবে। আর উনি বলেছেন যে বাংলাদেশকে খুব শীঘ্রই ক্যাশলেস মানে ট্রানজাকশনটা একটু বাড়াতে হবে। এর ফলে যেটা হবে যে বাংলাদেশের রেভিনিউ বাড়বে, এবং অ্যাট দ্য সেম টাইম মানে আপনারা জানেন যে ক্যাশ, এটাকে প্রতি বছর এই ক্যাশ ফ্লো বাড়ার কারণে এই টাকা ছাপানোতেও প্রচুর খরচ হয়, 20,000 কোটি টাকার মতো, এটাও কমে আসবে। আর এই ছিল আজকের ইয়ে। আর একটা হচ্ছে যে আমরা আপনারা জানেন যে চিফ অ্যাডভাইজার ভারত রোমে যাচ্ছেন, রোমে সফরে যাচ্ছেন। সেখানে রোমে ফুড অ্যান্ড এখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের একটা গ্লোবাল মিটিং আছে, এখানে উনি ইনভাইটেড। সেখানে উনি ওদের মিটিংগুলো থাকবেন এবং সেখানে উনি বক্তব্য দিবেন। এছাড়া উনি এই মিটিংয়ের সাইড লাইনে অনেক হাই প্রোফাইল ব্যক্তির সাথে ওনার মিটিং হবে। এটা গ্র্যাজুয়েশনের আজকে সিদ্ধান্ত নিচ্ছে না। আপনারা জানেন নিউ ইয়র্কে এই বিষয়ে অলরেডি একটা আমরা সিদ্ধান্ত ওদেরকে জানিয়েছি। ওরা এখন ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসেস করছে আমাদের আমরা কতটুকু রেডি, ওরা অ্যাসেসমেন্ট করুক সে বিষয়ে। এই যে ব্যবসায়ী যারা ছিলেন, ব্যবসায়ী প্রতিনিধিদের একটা দাবি ছিল যে এটা ডেফার করা, গ্র্যাজুয়েশনটা ডেফার। আজকে এই বিষয়ে আজকে হচ্ছে যে আমরা স্মুথ যে ট্রানজিশন, এই ট্রানজিশনের বিষয়ে এই আমাদের রেডিনেসটা কতটুকু, আমরা কি করছি এই বিভিন্ন যে সেক্টরে, ফার্মাসিউটিক্যাল বলেন, কৃষি বলেন, অন্যান্য সমস্ত সেক্টরে কি পরিমাণ কাজ হচ্ছে, আমরা সেক্টরে এই পুরোগুলোকে অ্যাসেস করা, কি কত দূর আমরা আমাদের সক্ষমতা তৈরি করছি, সেগুলো নিয়ে আজকে মিটিংটা ছিল। আপনারা নিউ ইয়র্কের কথা যেটা বলছেন, নিউ ইয়র্কে আবার রিঅ্যাসেস করতে, আমরা এটা নিয়ে গত সপ্তাহে আমরা একটা ভালো রকমের প্রেস রিলিজ দিয়েছি, আপনি একটু প্রেস রিলিজটা দেখি। ওইটার ভিত্তিতে কি পরবর্তী সিদ্ধান্ত হবে? ওইটা তো ওরা দিক। আর এইদিকে গ্র্যাজুয়েশনের বিষয়টা তো আসবে নভেম্বর 2026। তার আগে আমরা স্মুথ ট্রানজিশনের বিষয়ে আমরা কি কি
কাজ করছি সেগুলো নিয়ে কথাবার্তা বলছি। এর আগে আপনারা যখন আমরা যে 15 মাস সময় আছে এই 15 মাস সময়ের মধ্যে আমরা আমাদের যে প্রস্তুতিগুলো আছে সেগুলো শেষ করতে পারবো কিনা একটা আলোচনা ছিল যে আমরা আরো সময় চাই এই বিষয়ে কিছু আলোচনা হয়েছে কিনা? আমি এইটার উত্তর যে আপনি বলেছেন যে লিজিং কোম্পানি অ্যাবলিশ করার বিষয়ে কতটি লিজিং কোম্পানি অ্যাবলিশ করা না, এটা আপনার বাংলাদেশ ব্যাংকের থেকে জেনে নিন। আপনি কি জন্য বললেন? সরি, বিষয়ে আমাদের কোথায় কি ঘাটতি আছে কিনা, আমাদের কি কি করণীয় আছে, আমাদের প্রস্তুতি কি, আমরা আরো কোন কোন সেক্টর ধরে 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 আজকে আলাপগুলো হয়েছে। শহীদ ভাই, আপনি এর আগে যখন ব্রিফিং করেছিলেন থেকে উত্তরণের জন্য প্রস্তুত আছি, সরকার কি এই অবস্থান থেকে একটু পিছিয়ে আসছে আপনার কথা অনুযায়ী, যে এখন অ্যাসেসমেন্টের কথা সরকারের অবস্থান আগের জায়গায় আছে এবং বাট সরকারকে আমরা একটা জানিয়েছি যে ইউএনের যে ওদের যে একটা অফিস আছে এই বিষয়ে তাদেরকে আমরা একটা রেডিনেস অ্যাসেসমেন্ট করার কথা বলেছি। তারা একটা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ কতটুকু রেডি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সেটা নিয়ে তারা কাজ করবে। এই কাজটা আমরা আশা করছি এই মাসেই এটা শুরু হবে এবং এটা শেষ হবে জানুয়ারির 15 তারিখের মধ্যে।